গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। আর গল্প পড়ে শোনাবো আমি রোমানা নূপুর। বেলা বেশ বেড়ে গেছে। এ সময় দরজা জানালা বন্ধ করে কেবিনে নাক ডাকতে ইচ্ছে হলো না কদমের। ও গেল ডেকের দিকটায়। মালবাহী জাহাজ হলেও ডেকে এবং কেবিনে দু জায়গাতেই যাত্রী রয়েছে কিছু, বেশিরভাগই গরিব হিন্দুস্তানি আর পাকিস্তানি। আফ্রিকার নানা জায়গায় ওদের রোজগারের ব্যবস্থা, পকেট ওদের বড় টান, তাই সস্তায় মালবাহী জাহাজেই সফর করে ওরা। সবারই লম্বা সফর। কদমের সাথে কম বেশি পরিচয় ওদের সকলের। কেউ হয়তো খিচুড়ি পাকিয়েছে, তারে একটু চেখে দেখতে হয় কদমকে। কেউ বা ডাকে, গরম গরম চাপাটি আর গুড়ের একটু স্বাদ নিয়ে যাও সারেং। স্নেহের ধারাটি ওদের অকৃত্রিম। আত্মীয়তার পরশ ওদের কথায়, ওদের নৈকট্যে। 34 থেকে 35 দক্ষিণ অক্ষাংশ আর 18-19 পূবের দ্রাঘিমার উত্তমাশা অন্তরীপের যতটুকু পানি, বিশাল সমুদ্র জগতে স্থান তার অতি নগণ্য। কিন্তু জল স্থল মিলিয়ে যে বিরাট পৃথিবী, সে পৃথিবীর ভূগোল আর ইতিহাসে অনেক জায়গা জুড়ে রয়েছে উত্তমাশা অন্তরীপ। সেই ইতিবৃত্ত কোনো একদিন মন্তু সারেংয়ের মতোই কণ্ঠস্থ হবে কদম সারেংয়ের। তরুণ নাবিককে উদ্দেশ্য করে সেদিন হয়তো কথার বাঁধ ছোটাবে কদম সারেং, বলবে, এই সে উত্তমাশা অন্তরীপ। ভাস্কোডা সাহেব এখানে এসেই অধীর আনন্দে চেঁচিয়ে উঠেছিল, ওই যে দেখা যায় হিন্দুস্তান। কিন্তু আজ এই 34 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আর 18-19 পূবের দ্রাঘিমায় জলভাগটুকুর উপর দাঁড়িয়ে শুধু একটি কথাই মনে পড়েছে কদমের। উত্তমাশা অন্তরীপ থেকে অনেক দূর বামনছাড়ি গ্রামের সারেং বাড়ি। অনেক দূর বউ নবিতুন আর ছোট্ট মেয়ে আক্কির মমতা জড়ানো গৃহকোণটি। বউ ছেলে মেয়ে নিয়ে কেমন সংসার পেতে বসেছে ডেকের যাত্রীরা। ওদের সহজ ডাক, ওদের হৃদয়ের স্পর্শে অভিভূত হয় কদম। ওর মনে হয় উত্তমাশা অন্তরীপে এই রতুন্দা জাহাজের বুকেও ওর জন্য রয়েছে নবিতুনের ছোট্ট সেই গৃহকোণটির মমতার পরশ। কদমের দল অবিরাম জলের বুকে ভেসে চলা মানুষ। ওরা নির্বান্ধব, ওরা নিঃসঙ্গ। অত আত্মীয় থেকেও ওদের যেন কেউ নেই। ভীষণ ভয়ঙ্কর হিংস্র সমুদ্রের মাঝে প্রাণটাকে হাতে লয়ে ওদের চলা। ডাঙার মাটি যে ওদের কেমন করে টানে সেটা হয়তো বোঝে না ডাঙার মানুষ। ডাঙার মানুষ বোঝে না জলের মানুষগুলোর বুকে কত দীর্ঘশ্বাস। বোঝে না নির্বাধা ডাঙার মানুষের একটুখানি হৃদ্যতা, একটুখানি মমতার জন্য কেমন কাঙালের মতো লালায়িত জাহাজের মানুষ। কিন্তু রতুন্দা জাহাজের ওই ডেকের যাত্রীরা, ওরা যেন বোঝে, তাই ডাক পড়ে কদমের। কদম যেন ওদেরই একজন। ডাঙায় মানুষের মমতার ছোঁয়ায় ধন্য হয় কদম। মাদাগাস্কারে মৌসুমি মজুর আব্দুল আজিজ বউ আর ছেলেকে নিয়ে চলেছে কেপ শহরে। আজিজের বউ ভাইয়ের সম্পর্ক পেতেছে কদমের সাথে। ভাই ডাকে কদমকে। নেমে তো যাচ্ছি কেপ শহরে। কখনো কি দেখা হবে আবার কে জানে। বুঝে এখনই বিদায় নিচ্ছে আজিজ। আলবৎ দেখা হবে, কদম যখন সারেং। আর জাহাজের যখন পানি ছেড়ে আকাশে উড়বার কশ্চিনকালেও কোনো ভরসা নেই, তখন এ পথ দিয়ে শতবার আসবে যাবে কদম, তখন দেখা হবে না। আবার বোন কি বলে? কদমের সতেজ উৎফুল্লতায় ওরাও যেন খুশি হয়ে ওঠে। আজিজের বউ পোটলা খুলে বের করে আনে মস্ত বড় থালার মতো গোল চান্দা মাছের শুটকি। বউর হাতে শুটকিটা দেখেই হো হো করে হেসে দেয় আজিজ, বলে,
জানো কদম, ভারী চালাক আমার বউটি। শুটকি খাওয়ার সুবিধা হবে বলেই ভাই ডেকে বসেছে তোমায়। আধো ঘোমটার তলা থেকে কটমটিয়ে তাকায় বউটি। কদমের দিকে তাকিয়ে আগেও যেমন নিমন্ত্রণ দিয়েছে তেমনি আজও দাওয়াত জানালো। কদম খাবে ওদের সাথে। কদমের চুলোতেই রান্না হোক শুটকিটা। শুটকিটা নিয়ে নিজের কেবিনে পাঠিয়ে দেয় কদম। ওদের কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ায় কাপ্তানের এলাকার দিকে। ডেকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবে কদম, বিচিত্র স্বভাব মানুষ জাতটার। সারা জন্ম, কখনো বা জন্ম জন্ম কাটিয়ে দেবে ভিন্ন দেশে, তবুও স্বদেশে অভ্যেসটাকে পুরোপুরি ভুলতে পারে না ওরা। কেবিনের বাইরে খোলা জায়গায় ডেক চেয়ারে বসে আছে কাপ্তান হিক্স। খালি গা, দুহাতের তালুতে ন্যস্ত তার চিবুকটা। কি এক উদাসীনতায় চোখ স্থির সমুদ্রের বুকে। কাছে এসে মনে হলো কদমের, কাঁদছে হিক্স সাহেব। আরও কাছে এলো কদম, দেখল ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে হিক্স সাহেবের চিবুক বেয়ে। যেন চোখে পড়বার জন্যই একেবারে হিক্স সাহেবের সামনে এসে রেলিং ধরে দাঁড়ালো কদম। অন্য সময় অসন্তোষের ভ্রু উঁচিয়ে একবার তাকাতো কাপ্তান হিক্স, কিন্তু আজ এই রতুন্দা জাহাজের শাসন শৃঙ্খলার ক্ষুদ্র জগৎটা ডিঙিয়ে যেন অন্য কোনো উদার বিশাল দুঃখময়ের জগতে পৌঁছে গেছে কাপ্তান হিক্স। সেখানে অধস্তনের ত্রুটিগুলো উপেক্ষণীয়। হঠাৎই বুঝি ওর দিকে নজর পড়ল হিক্স সাহেবের, আর ওকে দেখেই ফোঁটা ফোঁটা অশ্রুটা ভাঙা শয়লাভের স্রোতের মতো নেমে আসে সাহেবের চোখ ঠেলে। চিবুক ধরা হাতের তালু হয়ে কোনোই বেয়ে নেমে যায় সেই অশ্রু শয়লাভ। ঠিক এই মুহূর্তে কি করা যায় ভেবে পায় না কদম। অকস্মাৎ ডুকরে কেঁদে ওঠে হিক্স সাহেব। অশ্রু ভরা গালটা গো গো অস্ফুট এক শব্দ তুলে যায়। অবুঝ কোনো শিশুর মতোই ডেক চেয়ারে হেলান পিঠে গড়াগড়ি খায় হিক্স সাহেবের মাথাটা। শরীরটা তার কি এক বেদনায় পীড়নে অস্থির। কাঁদতে কাঁদতে অনেক কথাই বলে গেল হিক্স সাহেব। কদম তো সব কিছু বুঝলও না, শুনলও না। কদম শুধু বুঝল বলছে হিক্স সাহেব, ও কদম, আমার ডার্লিং, আমার ওয়াইফ, আমার ডিয়ার রোজই বোধ হয় বেঁচে নেই। সান্ত্বনা দেয় কদম, খামোখাই উতলা হচ্ছ সাহেব। তোমাদের দেশে তো ওষুধ ডাক্তার কোনোটারই কমতি নাই, তার উপর অভাব নেই তোমাদের টাকার। চিকিৎসা হচ্ছে বোর, সেরে যাবে। শুধু শুধু কান্নাকাটি করে বুক ভাসাচ্ছ তুমি। কিন্তু সান্ত্বনা পায় না সাহেব, বলে, না না কদম, তুমি জানো না ও মরবে। আমিই মারলাম ওকে, আমিই মেরে ফেললাম, খুন করলাম। কদম, বড় ভালো মেয়ে ছিল রোজি। ছিল বলছো কেন সাহেব, বলো আছে। আছে? যেন আশ্চর্য হলো কাপ্তান হিক্স। হ্যাঁ, আছে বই কি। সুনিশ্চয়তার স্বর কদমের। না না, নেই, রোজি বেজে নেই। ও কদম, আমি যে আসবার সময় ঝগড়া করে এসেছিলাম ওর সাথে। আবারও ঢুকরে কেঁদে ওঠে হিক্স সাহেব। চেয়ারের বেতের পিঠে আছড়ে পড়ে তার মাথাটা। অন্য সময় কোনো সাহেবকে এমন করে কাঁদতে দেখলে হাসিই পেত কদমের। সাহেব মানেই উপরিওয়ালা, হুকুমের দেনেওয়ালা, জবরদস্ত, খিটমিটে, দয়াহীন, মায়াহীন। সে সাহেবও কাঁদে, তাও এমনি ঢুকরে ঢুকরে, ভ্যাঁ ভ্যাঁ করে, হাউমাউ করে, মাথা কুটে। এত যে সাহেব শুভ দেখেছে সে কদমের পক্ষেও এ এক দর্শনীয় বস্তু বটে। কিন্তু হিক্স সাহেবকে কাঁদতে দেখে আজ হাসি পেল না কদমের, বরং কেমন এক মায়া জাগল আপনজনের স্নেহপরশ বঞ্চিত নিরস একঘেয়ে সমুদ্র জীবনে ওরই মতো নিঃসঙ্গ এই নাবিকটার জন্য। নবীতুনের পাশাপাশি আরেক দেশের আরেক বিরোহিণী বধূর মুখ বুঝিয়ে ভেসে ওঠে কদমের মনের পর্দায়। সে মুখ
অচেনা, অজানা। কদম কখনো দেখেনি, কখনো দেখবে না হিক সাহেবের বউকে। তবু মনে হয় সে যেন ওর চেনা মুখ। নবীতুনের সাথে একটুও তফাত নেই তার, ওই গায়ের রংটুকু ছাড়া। রাতভর ঘুমোয়নি হিক সাহেব। রাত জেগে মদ গিলেছে, আর বুঝি চোখের জল ফেলেছে। কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে। লাল মুখটা আরও লাল হয়েছে হিক সাহেবের। অত বড় একখানি বপু হিক সাহেবের, কিন্তু দূর ডাঙার রুগ্না বধূর চিন্তায় কাতর হয়ে কেমন নেতিয়ে পড়েছে সেই বিশাল দেহখানি। আর একটু মমতা, আর একটু সহানুভূতির ছোঁয়া দেবার জন্য রেলিং ছেড়ে ডেক চেয়ারটির দিকে এগিয়ে এলো কদম। কদম দাঁড়ালো হিক সাহেবের চেয়ারটি ঘেঁষে। বলল কদম, সাহেব, তুমি একটা অবুঝ খোকার মতো কাঁদছ। মানে হয় কাদার? আমি বলছি, কেপ শহরে পৌঁছেই সুখবর পাবে তুমি। ভালোই আছে মেম সাহেব। হ্যাঁ? যেন চৈতন্যহীনতার কোনো গহ্বর থেকে আচমকা উঠে এলো কাপ্তান হিক্স। অথবা কোনো কিছুর উপর চোখ পড়ে চমকে উঠল, সম্বিত পেল। বুঝি বিদ্যুতের কামড় খেয়ে উঠে দাঁড়ালো হিক্স। উল্টে যাওয়া হাফ প্যান্টের কিনারটা সিধা করল। বেরিয়ে আসা হাফ শার্টের ঝুলটা ভালো করে ঢুকিয়ে নিল কোমরের নিচে প্যান্টের তলার দিকে। তারপর ফোলা চোখের মণিগুলো যেন কি এক ধৃষ্টতার জবাবে বার দুই কেঁপে গেল। মণিকাপা অশ্রুযুক্ত সেই চোখ জোড়া ক্ষণিক স্থির হয়ে থাকল কদমের মুখের ওপর। সাহেবের হঠাৎ ভাবান্তরে কেমন বোকা বনে যায় কদম। বোকার মতো চেয়ে থাকে সাহেবের মুখের দিকে। গটগট জুতোর আওয়াজ তুলে কেবিনের দিকে চলে গেল হিক সাহেব। খট করে বন্ধ করে দিল কেবিনের দরজাটা। কদম তখন মুখটা ঘুরিয়ে নিয়েছে দিগন্ত বিসারী সমুদ্রের দিকে। সমুদ্রটা এখন কোথাও সাদা, কোথাও কালো, কোথাও ফিকে, কোথাও ঘন কৃষ্ণ। এ হলো রোদ আর মেঘের খেলা সমুদ্রের বুকে। না চাচা, মাফ করো, এ আমি পারবো না। পাতলা অয়েল পেপারের মোড়কটা ফিরিয়ে দেয় কদম। ভাইয়ের বেটার এমন ধারা বেয়াদবিতে খুশি হবার কথা নয় মন্ত সারেংয়ের। মুখটাকে কালো গোমরা এবং কিছুটা কঠিন করে বলল মন্ত সারেং, এই কামটুকু করতে পারবি না? তবে তুই আমার কিসের ভাতিজা রে? তাছাড়া আমদানি যা আসবে তার ভাগ তো তোকে দেবই বলেছি। রাগলে কদমকে তুই বলে মন্ত সারেং। চাচা, ভাগের আমার দরকার নেই, এবারও খারাপ কাম। খারাপ কাম? এমন উদ্ভট ভঙ্গিতে সত্যি অবাক হয় মন্ত সারেং। হ, খারাপই তো। কেমন গোয়ারের মতো বলে কদম। তারপর সেই খারাপটাকে আরও ব্যাখ্যা নিয়ে বুঝিয়ে দেয়। এ হলো গিয়ে বিঝাড়া বেআনি মাল, শুল্ককে ফাঁকি দিয়ে বন্দরে নিয়ে যাবে তুমি। এটা খারাপ কাম না? এত বড় সমুদ্রটাকে হাতের তালুতে লয়ে খেলিয়ে বেড়ায় যে ঝানু নাবিক, সেই তো মন্ত সারেং। 3 মহাসমুদ্রের কোনো রহস্য অজানা নয় তার। অজানা সমুদ্র পথের নানা গুপ্ত সড়ক, বিচিত্র লেনদেনে আমদানি রপ্তানি, আর এই সমুদ্রের বুকে ভেসে বেড়ায় যে জাহাজই, তাদের মনের বিচিত্র খেলা, মনের যত অন্ধি সন্ধি, অজানা নয় 30 বছরের ঝানু নাবিক মন্ত সারেংয়ের। তাই হাল ছাড়ে না মন্ত সারেং। বলে, অন্যায় নরে, অন্যায় নয়। এ কাম যে সবাই করে, যারা করে না তারা আহাম্মক বেকুব, তারা ঠকে। করুক সবাই, এসব ঝঞ্ঝাটে আমি নাই। স্পষ্ট উত্তর কদমের। আপন অজ্ঞতায় জব্বর সারেংয়ের নিষিদ্ধ মাল পাচার করতে গিয়ে 3টি বছর যে জেল খেটে এলো, সেটা কোনোদিন ভুলবে কদম? না কোনোদিন ক্ষমা করবে জব্বর সারেংকে? কদমের কাঁটা উত্তরটায় দস্তর মতো নাখোশ হয় মন্ত সারেং। এসব বিশেষ আর গোপনীয় কাজে সহায়তার জন্যই লোক নিয়োগের সময় বাছা বাছা বিশ্বাসী লোকই জাহাজে বহাল করে বড় সারেং।
কিন্তু কদম যে এমন ধারা বেঁকে বসবে এটা কখনো ভাবতে পারেনি মন্তসারেং। একাধারে আমার দোস্ত আর মুরব্বী ছিলেন মজল ভাই, তারই ছেলে তুই কদম। যেমন আমার নিজের ছেলে তেমনি তুই। উমেদার কি কম ছিল? তবু তোকেই বহাল করলাম আমি। আর তুই কিচ্ছু না, কাগজের একটা হালকা মোড়ক পকেটে ফেলে আমার সাথে সাথে নেমে আসবি বন্দরে, তাতেও তোর আপত্তি? আবার কত বক্তিমা শোনাচ্ছিস? মন্তসারেংয়ের কথায় এবার একটু খোঁচা, একটু অভিমানও। নিরুত্তরে পায়ের নিচে জোড়া জোড়া কাঠের পাটাতনটার দিকে চেয়ে থাকে কদম। যেদিন থেকে জাহাজের কামে ঢুকেছে কদম, সেদিন থেকেই ওর পরিচয় বন্দরে বন্দরে অসংখ্য গোপন পথের এ বিচিত্র কেনাবেচার সাথে। এই করে বাড়িতে দালান তুলেছে মন্তসারেং। একটা ছেলেকে বিয়ে পাশ করিয়েছে, আরেকটা ছেলেকে বসিয়েছে তেজারতে। এই করে কলকাতার মতো শহরে 3-3টে বাড়ি কিনে এই রুতুন্দা জাহাজের বাটলার খবির মিয়া। কদম সারেংয়ের মনে পড়ে বাপজানের কথা। বাপজানের সাথে একই জাহাজে কদমের প্রথম সমুদ্রযাত্রা। আসরের নামাজ পড়ছিল বাপজান। জায়নামাজটার একপাশে বসিয়েছিল কদমকে। কদমকে পশ্চিম দিকে মুখ করিয়ে একরকম কসম খাইয়ে নিয়েছিল বাপজান। বলেছিল, বাবা, হারামের রুজিতে কখনো হাত দিবি না, হারাম খাবি না, হারাম শুবি না, হারামের রুজিতে বরকত নেই। তারপর হাত তুলে নামাজ অস্তে মোনাজাতটা শেষ করেছিল মজল সারেং। জায়নামাজটা গুটাতে গুটাতে বলেছিল আবার, যদি এসব করিস তবে আমার ব্যাটা নষ্টই। আশা নে, আধা আধি বকরা। টোপের রশিটাকে আরেকটু ঢিলে করে চোখের ঠাঁড়ে হাসল মন্তসারেং। বলল আবার, উঠতি বয়স তোর, এদিকে ওদিকের খরচা একটু হবেই, যখন যা লাগে সে নিস, তোর জন্য আমার না নেই, বুঝলি? ব্যাপারটার যেন এখানেই ফয়সালা হয়ে গেল তেমনি করে কদমের কাঁধে হাত রাখল মন্তসারেং। আর একবার চোখ টিপে হাসল। তারপর কেবিনের দরজাটা খুলে বেরিয়ে গেল। বললাম তো চাচা, এসব বদকামে আমি নেই। বকরা ফকরারও দরকার নেই আমার। উত্ত্যক্ত হয়ে যেন বলল কদম। কিন্তু ততক্ষণে মন্তসারেংয়ের পেছনে বন্ধ হয়ে গেছে কেবিনের দরজাটা। কদমের কথাগুলো কেবিনের ভেতরে রয়ে গেল। বিচিত্র স্বভাবে জাহাজি মানুষগুলোর। যতক্ষণ ওরা সাগরের বুকে আপন তরীর নিরাপদ যাত্রার কাণ্ডারি, তখন ওরা ধীর, ওরা হুঁশিয়ার। ফুঁসে ওঠা, গর্জে ওঠা সমুদ্র আর ভয়ঙ্কর তরঙ্গ আঘাতের মুখে ওরা নির্ভীক, ওরা শান্ত। ঝোড়ো দুর্যোগে টাল খাওয়া, ছিটকে পড়া তরীর মাঝে ওরা অকম্প, ওরা সাবধানী নাবিক। শক্ত হাতে ধরে থাকে হাল, অকুত ভয়ে পাড়ি দেয় দুর্যোগ। কিন্তু তীরে পা রেখেই ওরা ভিন্ন মানুষ, বুনো মানুষ। ডাঙার মাটির স্পর্শ পেয়ে হিতাহিত ন্যায় অন্যায় ভালো মন্দ জ্ঞান যেন থাকে না ওদের। যতক্ষণ ওরা পানির রাজ্যে, তৃষিত চাতকের মতো চেয়ে থাকে ওরা, কখন দেখা যাবে মাটির রেখা, কখন পোতাশ্রয়ে এসে নোঙর ফেলবে ক্লান্ত তরী। কিন্তু তীরের ক্ষীণ রেখাটি দৃশ্যমান হবার সাথে সাথেই ওরা অস্থির। তীরের হাতছানি ছাড়া আর সব কিছুই ভুলে যায় ওরা। মাটিতে পা রেখে ওরা উন্মাদ, বেপরোয়া, উশৃঙ্খল। তখন ওদের দেখে মনে হয় ওরা বুঝি হাজার হাজার বছরের ক্ষুধার্ত পশু, শিকার পেয়ে ঝাঁপিয়ে পড়েছে উন্মত্ত সেই ক্ষুধার তাড়নায়। হাজার ক্ষুধা, হাজার লালসা, লক্ষ মুখের লক্ষ হা মেলে, লক্ষ নখরের ক্রূর তীক্ষ্ণতায় শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তৃপ্তি খোঁজে। তবু বুভুক্ষ নাবিকের ক্ষুধা কি মেটে? তৃপ্তি আসে? ক্লান্ত হয়? রুতুন্দা জাহাজটা বন্দরে ভিড়বার সাথে সাথে কি কাণ্ডটাই না বাঁধিয়ে তুলল ওরা। প্রথমেই নাবিক হিক্স, সাথে তার পেটোয়া ক্রু বাহিনীটি। গোসল করে সাজগোজ করে একটু দেরি হয়ে গেল কদমের। মাটিতে নেমে দেখল ধেই ধেই করে নাচছে হিক্স সাহেব, আর ওকেই খুঁজছে। নেমেই চিঠিপত্রের খোঁজ করছে হিক্স।
ভালো খবর, বউ তার সুস্থ এবং নিরাময় হয়ে বাড়িতেই আছে এখন। তাই আনন্দের চোটে রাস্তার উপরই নাচতে লেগেছে হিক্স। নাচতে নাচতেই ও জড়িয়ে ধরল কদমকে, বলল, কদম, তুমিই ঠিক বলেছ, বউ আমার অল রাইট। তারপর হিক্স কয়েকটা নোট গুজে দিল কদমের পকেটে। বলল আবার, কদম, আজ রাত নাবিকের রাত, ডু ফুর্তি, মোজ বানাও। আমি যাই, আমার ডার্লিং অপেক্ষা করছে। কদম কোনো কিছু বলবার আগেই আলিঙ্গন করে ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ানো এক শ্বেতাঙ্গিনী দিকে এগিয়ে যায় হিক্স। তারপর মেয়েটার একখানি হাত বগল দাবা করে অদৃশ্য হয়ে যায় রাস্তার মোড়ে। নতুন শুধু জায়গাটি, অন্য কিছু বুঝি নতুন নয় কদমের চোখে। এ হাটের বাতির ধাঁধা, হালকা ফুর্তির উদ্দাম ফোয়ারা, দোকানির হাসি, বিলোল কটাক্ষ প্রসারিণী সবই ওর চেনা। বল্গাহীন ফেনিল উন্মত্ত এই আনন্দের হাট দেখেছে হংকংয়ে, এডেনে, সিঙ্গাপুরে, ভূমধ্যসাগরের একাধিক বন্দরে, ওদিকে লন্ডনেও। রক্তে রক্তে নেশা জাগানো, উন্মত্ততার তরঙ্গ ছড়ানো এই ফুর্তির হাট বুঝি সব বন্দরেই উপবাসী নাবিকের ক্ষুধা মিটাবার এমনি আয়োজন। সমুদ্র তরঙ্গের ফেনায় কত উচ্ছ্বাস, কত আবেগ, কত বিষ। সমুদ্রের ডাক প্রলয়ের ডাক। সমুদ্রের বুকে শুধু গর্জন আর আলোড়ন শক্তির, ক্রুদ্ধ হিংস্র ভীষণ এক শক্তির আলোড়ন। সাগরতরীর হুঁশিয়ারি কাণ্ডারি আপন অটলতার মাঝে বুঝি সঞ্চয় করে রাখে, ধরে রাখে সেই আবেগ, সেই উচ্ছ্বাস, সাগর বাড়ির সেই ভীষণ শক্তির ক্রুদ্ধ উত্তেজনাটা। এমনি করে দিন যায়। তারপর আসে তীরের ডাক, বন্দরের হাতছানি, আপন বুকে সঞ্চয় করে রাখা সমুদ্রের সে আদিম ভয়ঙ্করতার শক্তি লয়ে ওরা আছড়ে পড়ে তটের বুকে। লোকালয়ের শান্ত মাটিতে গোটা সমুদ্রটাকেই যেন তুলে এনে অকস্মাৎ ছেড়ে দেয় ওরা। ভেসে যায় বন্দর, ভেসে যায় বন্দরের আশেপাশের পাড়াগুলোও। লোকালয়ের মানুষ বিরক্তিতে নাক সিটকায়, দৌড়ে দেয় খিল। কিন্তু ওরা কি জানে কোন আদিম বিক্ষোভকে বুকের নিভৃতে বন্দি রেখে দিন কাটে নিঃসঙ্গ নাবিকের? ওরা কি খোঁজ রাখে কত অশ্রু মিশে থাকে সমুদ্রের লোনা জলে? ওরা জানে না বন্দরের ক্ষণিক নীড়ে মাটির গন্ধ খোঁজা নাবিক সমুদ্রেরই দীর্ঘশ্বাস। কেউ চেনে না কদমকে, কেউ বিরক্ত করছে না ওকে। ভালো লাগে কদমের। পেট ভরে খেয়ে নিয়েছে ও। ভর্তি পেটের আরামে আস্তে আস্তে চায়ে চুমুক দিচ্ছে। চায়ের সাথে গিলছে সিগারেটের ধোঁয়া। পায়ের নিচে ডাঙার শক্ত মাটি, চারিপাশে ডাঙার মানুষের ভিড়। ডাঙার গন্ধ, গরম আর টাটকা সব খাবার। সকল নাবিকের মতোই কানায় কানায় ভরে ওঠে কদমের মনটা। চায়ের পেয়ালায় চুমুক দেয় কদম, সিগারেট টানে, ধোঁয়া ছাড়ে। আর চেয়ে চেয়ে দেখে বাতি জ্বলা এই আনন্দ হাটের কত নেশা, কত রূপ, কত আকর্ষণ। এই নেশা, এই আনন্দ সকল নাবিকের, এই আনন্দ কদমের। বুড়ো হলেও ফুর্তির হাটে পিছিয়ে নেই মন্ত সারেং। জুটিয়ে নিয়েছে এক শ্বেতাঙ্গিনী সখী। টেবিলে বসে বিয়ার টানছে ওরা। অনর্গল কথা বলে চলেছে মেয়েটি। মাঝে মাঝে কি এক রসে হেসে ঢোলে মাথাটা ছেড়ে দিচ্ছে মন্ত সারেংয়ের কাঁধে। অকস্মাৎ মাথাটা নিয়ে মন্ত সারেংয়ের সাদা পাকা দাড়িগুলোর প্রতি মনোযোগ দিয়েছে মেয়েটি। দাড়িগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে, যেন মহা কৌতুকের বস্তু খুঁজে পেয়েছে ও। মন্ত সারেং যেন খেলার পুতুল। খেলনা পুতুলের মতো বিনা প্রতিবাদে আপনাকে সঁপে দেয় মেয়েটির হাতে। মন্ত সারেংয়ের দাড়িগুলো মুঠোর ভেতর পুরে নেয় মেয়েটি। মুঠোর ভেতরে কচলে যায় ঘন আগাছার মতো দাড়ির জঙ্গলটা। দুহাতে ধরা দাড়িগুলো কাছে টেনে নেয় মেয়েটি। অমনিই যেন কোনো স্প্রিং আটা পুতুলের মতোই এগিয়ে আসে মন্ত সারেংয়ের মুখখানিও।
আচমকা মুঠো খুলে হাতটা ছেড়ে দেয় মেয়েটি, যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গেল মন্তু সারেংয়ের মুখ। খিলখিলিয়ে হেসে ওঠে শ্বেতাঙ্গিনী সখী। চিকন একগোছা দাড়ি ছুট করে টান মারে মেয়েটি। উফ করে সরে বসে মন্তু সারেং, কিন্তু মুখে ওর সকৌতুক আনন্দ। এবার ঘনিষ্ঠ হয়ে আসে মেয়েটি। মন্তু সারেংয়ের বিপর্যস্ত দাড়ির উপর বুলিয়ে যায় ওর চিকন আঙুলের চিরুনি। চিকন আঙুলে পেঁচিয়ে নেয় শুকনো খড়ের মতো দাড়িগুলো। খেলা করছে মেয়েটি আর কথা বলে চলেছে। অবাক চোখে চেয়ে থাকে কদম। মন্তু সারেং আর ওর শ্বেতাঙ্গিনী সখী, ওদের জাত আলাদা, ভাষা আলাদা, কত তফাৎ ওদের দুটো দেশের, ওদের গায়ের বর্ণের। কিন্তু সব তফাৎকে এই মুহূর্তে যেন জয় করে নিয়েছে ওরা। পরস্পরের কথাগুলো বুঝতে একটুও যেন কষ্ট হচ্ছে না ওদের। ভাষার ব্যবধান এতটুকু অন্তরায় সৃষ্টি করতে পারছে না ওদের ভাবের আদানে। অথবা এ হলো সেই বন্দরের ভাষা, যা বোঝে পৃথিবীর সকল নাবিক আর বন্দরের মতো মেয়ে মানুষ। অনাদিকাল থেকে নাবিক আসে বন্দরে, এ ভাষায় কথা বলে নাবিক, এ ভাষায় ওদের বরণ করে নেয় বন্দরের ক্ষণ প্রেয়সীরা। পূর্ববঙ্গের মেঘনা পাড়ে আমতলে গ্রামে যার বাড়ি, সেই মন্তু সারেং আর দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গী মেয়ে সেই আদ্যিকালের ভাষাতে বুঝি কথা বলে চলেছে ওরা। রাত বাড়ছে, বাতির রোশনিটাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উল্টো দিকের সরু রাস্তা থেকে হল্লা আসছে, বন্দর নগরের পরিচিত নাবিক হল্লা। কদম দেখল রতুন্দা জাহাজের 2 নম্বর সাহেব ডি সিলভা কোনো কৃষ্ণাঙ্গীকে বগলে লয়ে বড় রাস্তা ধরে অদৃশ্য হয়ে গেল। ফিটফাট পোশাক পরা জনৈক শ্বেতাঙ্গ এসে দাঁড়িয়ে পড়ল মন্তু সারেংয়ের টেবিল ঘেঁষে। বন্দরেরই কোনো নিগূঢ় সংকেতে চোখে চোখে কি যেন কথা হয়ে গেল ওদের। লোকটি চলে গেল কাফের পেছন দিকে। মন্তু সারেং আরেকটা বোতলের ফরমাশ দিয়ে কি যেন বলল ওর আজকে রাতের প্রেয়সীকে। ঘাড় নেড়ে বুঝি সম্মতি দিল মেয়েটি। কিন্তু মন্তু সারেং উঠে এলো কদমের টেবিলের দিকে, বলল, ভাতিজা, একটু কথা আছে। একটু আগে শ্বেতাঙ্গ সাহেবটা যেদিকে মিলিয়ে গেছিল, কাফের সেই পেছনের দিকটাতে কদমকে নিয়ে এলো মন্তু সারেং। যেন আলাদা, কিন্তু কাফেরই একটা প্রসারিত অংশ এই জায়গাটুকু। একটু খোলামেলা, নিরিবিলি, অন্ধকার। পাশাপাশি ছোট ছোট কতগুলো ঘর, ঘরের ভেতরে প্রায় না জ্বলার মতো টিমটিমে আলো। কদমকে নিয়ে একটি ঘরের পর্দা সরিয়ে ঢুকে পড়ল মন্তু সারেং। বসে আছে সেই সাহেবটি। নিজের 2 পকেট থেকে বড় রকমের 2টো কাগজের মোড়ক বের করল মন্তু সারেং। তারপর অকস্মাৎ কদমের লং কোটের পকেটেও হাত চালিয়ে দিল মন্তু সারেং। বের করে আনলো সেই অয়েল পেপারে জড়ানো মোড়কটি। হতভম্বের মতো চেয়ে রইল কদম। 3টি মোড়কই সাহেবের হাতে তুলে দিল মন্তু সারেং। একতারা নোট ধরাই ছিল সাহেবের হাতে। নোটগুলো মন্তু সারেংয়ের হাতে ফেলে তড়িতে বেরিয়ে গেল সাহেব। এ কি চাচা, আমার পকেটে ওটা কখন রেখে দিয়েছিলে তুমি? সি সি, ধরা পড়ে গেলে কি কাণ্ডটা হতো বলো দেখি। বিমূঢ় ভাবটা কাটিয়ে চিৎকার করে উঠল কদম, সুপ সুপ। ওকে একরকম টানতে টানতে বাইরে নিয়ে এলো মন্তু সারেং। বাইরে এসে বলল, বুঝলে ভাতিজা, চাচা ভাইপোর জন্য 2টো ঘরই ঠিক করে রেখেছি। এই যে দেখলে, এটা আমার ঘর, এরপরেরটা তোমার। এই দেখো। পাশের দরজার পর্দাটা সরিয়ে ফিটফাট বিছানার শূন্য ঘরখানা কদমকে দেখিয়ে দিল মন্তু সারেং। কিন্তু কদমকে মুখটা খুলতেই দেয় না মন্তু সারেং। আগের কথাটাই ছেদনা টেনে বলে চলেছে সে, যখন খুশি এসে বড় ঘরে, সারা রাত তোমার দখলে। আহা, এত শরম কিসের? চাচাই হই আর ভাইপই হই, হলাম গিয়ে জাহাজি। জাহাজিদের অত শরম রাখলে চলে? ওরা এসে পড়েছে বাতির নিচে। নোটে সেই তাড়া থেকে কয়েকখানি নোট আলাদা করে নিল মন্তু সারেং, গুজে দিল কদমের পকেটে।
কদমের মুখ থেকে ছোট্ট একটা প্রতিবাদ বেরিয়ে আসার আগেই নিজের টেবিলের দিকে রওনা দিয়েছে মন্তু সারেং। কদমের বাপের দোস্ত মন্তু সারেং, কদমের শ্রদ্ধার জন মন্তু সারেং, শুধু বয়সের জন্য নয়, তার বিরাট অভিজ্ঞতার জ্ঞানের জন্যও। সাগরের নারী নক্ষত্র মন্তু সারেংয়ের নখদর্পণে। রুতুন্দা জাহাজটার সূক্ষ্ম যত কলকবজা মন্তু সারেংয়ের ইশারার দাস। কামেল, লায়েক, এলেমদার জাহাজি মন্তু সারেং। সেই মন্তু সারেং এমন। কেমন দমে যায় কদমের মনটা। ফেলে যাওয়া সেই টেবিলটা এখনো খালি। চেয়ারটা টেনে ধপ করে বসে পড়ে কদম। ভাবতে গিয়ে অবাক লাগে কদমের। কানে শোনার চোখে দেখায় কত তফাত। মন্তু সারেংয়ের বিচিত্র বেচা কেনার কাহিনী কতজনের মুখে কত বর্ণনায় শুনেছে কদম, তবু ওর চোখে মন্তু সারেং যেন ছোট হয়নি কখনো, যেমনটি হলো আজ। বিল মিটিয়ে দিল মন্তু সারেং। তারপর শ্বেতাঙ্গিনী সখীটির হাত ধরে উঠে গেল কাফের পেছনে অন্ধকার সেই ঘরগুলোর দিকে। মেয়েটি এখন আর কথা বলছে না। যেখানে উঁচু বেদি মতন জায়গায় ইংরেজি বাজনা বাজছে, সেখানে বেদিতে হালান দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। ও দেখছিল মন্তু সারেং বেশ কয়েকটা কাগজের টাকা গুজে দিল কদমের পকেটে। সেই থেকে কি এক চোখে কদমকে দেখে চলেছে মেয়েটি। কদম মুখ তুলল। চোখাচোখি হয়ে গেল মেয়েটির সাথে। চকচকে গেল মেয়েটির মুখে নীলাজ আমন্ত্রণ। মেয়েটির টকটকে লাল ঠোঁটে কামনা দুর্নিবার। চমকে উঠল কদম। বিলোল কটাক্ষ মেয়েটির মুখে বন্দরের ভাষা। মুখ ঘুরিয়ে নিল কদম। আমন্ত্রণের জন্য অপেক্ষা করল না মেয়েটি। এসে বসল কদমের পাশের চেয়ারটিতে। চাইল একটু তৃষ্ণার পানি। কদম এক বোতল বিয়ার আনিয়ে দিল ওকে। বিয়ারের বোতলটা শেষ করে কিছু খেতে চাইল মেয়েটি। বড় খিদে পেয়েছে ওর। খাবার এলো। খেতে খেতে বন্দরের ভাষায় কথা বলে চলল মেয়েটি। একটু ঘনিষ্ঠ হয়ে বসল মেয়েটি। কদমের হাতের পাশেই টেবিলের উপর রাখল বাম কনুইটি। শঙ্খশুভ্র বাহু মেয়েটির। শঙ্খশুভ্র বাহুর স্পর্শ লাগলো কদমের হাতে। তুলোর মতো তুলতুলে মেয়েটির বাহু। ফুলের পাপড়ির মতন নরম তার স্পর্শ। সেই স্পর্শটি লেগে থাকলো কদমের বাহুতে। আবারও চমকে উঠল কদম, কিন্তু সরে বসতে পারল না ও। পারল না শঙ্খশুভ্র তুলো কোমল সে বাহুর স্পর্শের মায়া কাটিয়ে নিজের হাতখানি সরিয়ে নিতে। বন্দরের মেয়ের স্পর্শে কি এক জাদু। পরম তৃপ্তির সাথে রয়ে রয়ে খেলো মেয়েটি। খাবারগুলো শেষ হলে তাকালো কদমের দিকে। খেয়ে বড় তৃপ্তি পেয়েছ, খুশি হয়েছে। তার জন্য ধন্যবাদ বিদেশি নাবিককে। কদম দেখল মেয়েটির চোখে সেই নিঃশব্দ ধন্যবাদ। হঠাৎ মেয়েটির পেট ফুঁড়ে যেন গলগলিয়ে বেরিয়ে এলো হাসি। রাশি রাশি হাসি। হাসির তোড়ে যেন এলোপাথারে ছিটকে পড়ছে ওর হাতগুলো, পাগুলো। হাসতে হাসতে ওর মুখটা এসে ছুঁয়ে গেল কোটের কলারের উপর জেগে থাকা কদমের খোলা কাঁধটুকু। অচিন মেয়েটির এমন দম ফাটিয়ে হাসবার এমন কি কারণ ঘটল ভেবে পায় না কদম। অবশেষে হাসির উপর লাগাম টেনে বলল মেয়েটি, তুমি কি বোবা না কি গো? কথা বলছো না কেন? বলতে বলতেই লাগামটা হাতছাড়া হয়ে গেল মেয়েটির। আবার হাসছে ও। হাসি আর কৌতুক এ বুঝি বন্দরের মেয়েদের স্বভাবের অঙ্গ। কদমের মনে পড়ল মন্তু সারেংয়ের ক্ষণপ্রেয়সীর কথা। সেও মহাকৌতুকে খেলছিল মন্তু সারেংয়ের দাড়ির ঝোপে আঙুলের সুড়সুড়ি চালিয়ে। অচিন মেয়েটি এখনো হাসছে। হাসতে হাসতে বুঝি মেয়েটির একখানি পা এসে বসে গেল, দেবে গেল টেবিলের নিচে কদমের উরুটার উপর। আর সেই শঙ্খশুভ্র বাহুখানা আরও সরে এসে লেগে থাকল কদমের বুকের সাথে। কদম নির্বাক। এ বুঝি বন্দরের নেশা, বন্দরের ভাষায় বন্দর মেয়ের একান্ত আপন কথা। নেচে ওঠে রক্তকণিকারা।
কনকনিয়ে যায় শিরা উপশিরা, শিরায় শিরায় জ্বলে ওঠে কি এক দাহ, জ্বলে ওঠে সেই স্ফুলিঙ্গ কীটগুলো, মাংসের নিচে অসংখ্য ঝিল্লি রন্ধ্রে যাদের গোপন বাসর। উগ্র উন্মত্ত এক নেশা, বন্দরের নেশায় চঞ্চল হয়ে ওঠে উপবাসী নাবিক কদম। বস্তুপিণ্ডের একটি জড়জগৎ কদম সারেং, সে জগৎটাকে প্রচণ্ড আঁচে ঝলসে দেয় বন্দরের মেয়ে। ভীষণ এক শক্তি বন্দরের মেয়েটির, সে শক্তির টানে উৎক্ষিপ্ত ছিন্ন ভিন্ন কদম সারেং। সহসা সে শক্তিটি ওকে ধপ করে ফেলে দিল শক্ত মাটিতে। সরে বসল বন্দরের মেয়ে, আবারও খিলখিলিয়ে গা দুলিয়ে হাসল, বলল, আইসক্রিম খাওয়াবে? আইসক্রিম এলো। হো মা, কেমন লোক গো তুমি! এতক্ষণ না হয় একলাই খেলাম, এবারও একলাই খাবো? আর এক পেয়ালা আইসক্রিমের হুকুম দিল কদম। কিন্তু অমন করে খিলখিলিয়ে হাসলো কেন মেয়েটি? হয়তো ভেবেছে মেয়েটি একেবারে আনাড়ি আনকোড়া নাবিক, বন্দরের ঢংফং বোঝে না কিছু। সেজন্য কদমের মনে হলো, কদমের মুখের দিকে তাকিয়ে অমন করে হাসল মেয়েটি। বাহ, ভারী চমৎকার আইসক্রিম, আরেক পেয়ালা খাওয়াবে না? না না, দুজনের জন্য, তুমিও খাও। দু পেয়ালা আইসক্রিম খেয়ে চোখের নিঃশব্দ ভাষায় নয়, মুখ ফুটিয়েই কদমকে ধন্যবাদ দিল মেয়েটি। ধন্যবাদ দিয়ে বলল, এবার কফি খাবো। কেমন অবলীলায় চেয়ে নেয় মেয়েটি, যেন চিরদিনের চেনা জানা, চিরদিনের ঘনিষ্ঠতা কদমের সাথে। অথবা এটাই রীতি বন্দরের দেশের। পরিচয় বাহুল্য, ভূমিকা অপ্রয়োজনীয় এখানে, সৌজন্য বর্জনীয়, আমন্ত্রণে দরকার পড়ে না। এই রীতি চলে আসছে আবহমান কাল থেকে, যেদিন ইতিহাসের প্রথম দুঃসাহসী সপ্তডিঙায় পাল উড়িয়েছিল নিরুদ্দেশের পথে, সেদিন থেকে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ এর 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।